আছো? এই করোনার দুর্যোগকালীন অবস্থায় তোমরা নতুন ক্লাসে উঠেছো নতুন স্বপ্ন নিয়ে। তোমাদের সেই স্বপ্ন বাস্তবায়নে সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি পাশে আছি মোসাম্মদ খাদিজা পারভিন। আমরা যখন সরাসরি ক্লাসগুলো শুরু করব তখন আমাদের পরিচিতিটা আরও ভালোভাবে হবে, যেহেতু আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে আমরা আসলে সরাসরি কবে দেখা করতে পারবো, কথা বলতে পারবো। সে কারণে অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের সাথে কাছাকাছি থাকার চেষ্টা করছি। সেই উদ্দেশ্য থেকে আমি আমার পরিচয় তোমাদের সামনে তুলে ধরছি, যদিও বা তোমাদের কাউকে আমি এই মুহূর্তে দেখতেও পাচ্ছি না বা তোমাদের পরিচিতিটা তোমাদের সম্পর্কে আমি জানতেও পারছি না। সে কারণে এককভাবে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি একটু আগে যেটা বললাম, আমি খাদিজা পারভিন, তোমরা খাদিজা ম্যাম নামে আমাকে চিনবা। কলেজে আসার পর আমি তোমাদের সমাজবিজ্ঞান ক্লাসটি নিব। আজ আমরা তারই ধারাবাহিকতায় সমাজবিজ্ঞান প্রথম পত্রের কিছু অংশ, প্রথম অধ্যায়ের কিছু অংশ আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। যারা তোমরা আমাদের ক্লাসে দেখা যাবে যে আমরা সামনাসামনি যখন আলোচনা করবো, তোমাদের পরিচয়গুলো জানবো, তখন দেখা যাবে যে একটা বড় অংশ আমরা দেখতে পাবো যে তোমরা এসএসসিতে এসেছো কোথা থেকে, বিজ্ঞান থেকে, অর্থাৎ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, কিন্তু এখন পারিবারিক কারণে হোক বা নিজের আগ্রহের কারণে বা সীমাবদ্ধতার কারণে তোমরা কোথায় চলে এসেছো, মানবিক শাখায়। আর মানবিক শাখায় আসার কারণে আবার অনেকেই তোমরা আবার 9-10 মানবিকে ছিলে, এখন আবার মানবিকে এসেছো। তা যারা মানবিক থেকে পড়াশোনা করে এসেছো তারা আমার এই সাবজেক্টের সাথে পরিচিত ছিল না। তবে যারা সায়েন্স থেকে পড়ে এসেছে তারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামে একটা সাবজেক্ট পড়ে এসেছে তোমরা 2 বছর। ওই বাংলাদেশ বিশ্ব পরিচয়ের মানে সমাজ বিজ্ঞানের একটি অংশ হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তাহলে আমি এই সাবজেক্টটা যে শুরু করছি, হয়তো বা তোমাদের মনে হবে যে নতুন একটা সাবজেক্ট, না জানি কেমন হতে পারে, কঠিন লাগতে পারে না কি হতে পারে। তোমাদেরকে সেই অর্থে জানিয়ে রাখি যে সমাজবিজ্ঞান ক্লাসটি তোমাদের কাছে মোটেও পুরাতন নয়, নতুন তোমাদের কাছে নতুন নয়, সম্পূর্ণ পুরাতন একটা জিনিস নতুনভাবে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এবং মনে রেখো তোমরা একটা বিষয়, আমরা আর্টসের যতগুলো সাবজেক্ট পড়ি সব সাবজেক্টগুলোর মূল উৎপত্তি স্থল হচ্ছে কিন্তু সামাজিক বিজ্ঞান। আর সামাজিক বিজ্ঞান অনুষদের একটি শাখা হচ্ছে সমাজবিজ্ঞান। আর এই কারণেই বলছি যে এই সাবজেক্টটি পড়তে যে তোমাদের কঠিন লাগবে না, কারণ বলা হয় যে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ ও মানুষ সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ তুমি আমি সামাজিক জীব, মানুষ। বলা হয় যে মানুষ সমাজে বসবাস করে না সে হয় ঈশ্বর নয় দেবতা। তাহলে যেহেতু তুমি আমি ঈশ্বর বা দেবতাও নয় বা আমরা পশু নই, তাহলে আমরা তো মানুষ। আর মানুষ হওয়ার কারণে আমাদেরকে কোথায় বসবাস করতে হয়? সমাজে। আর এই সমাজে বসবাস করতে গেলে, সম্ভববদ্ধভাবে জীবনযাপন করতে গেলে আমরা যে অংশটিতে বসবাস করি সমাজে, সেই সামাজিক জ্ঞানটা নিয়ে আমরা যেখানে আলোচনা করব সেই বিষয়টির নামই হচ্ছে সমাজবিজ্ঞান। তাহলে দেখো একটু সহজ করে তোমাদের সামনে তুলে ধরি। আজকে আমরা প্রথম যে অধ্যায়টি আলোচনা করবো সেটা হচ্ছে তোমার সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। আর সমাজবিজ্ঞানের উৎপত্তি বিকাশ আলোচনা করতে যে এখানে আমরা কয়েকটি বিষয় নিয়ে প্রথমে আজকে আলোচনা করব। সমাজবিজ্ঞানের শব্দগত অর্থ তোমরা এখানে জানতে পারবা। সমাজবিজ্ঞানের শব্দগত অর্থ জানার পাশাপাশি তোমরা জানবা প্রামাণ্য সংজ্ঞা, কিছু প্রামাণ্য সংজ্ঞা রয়েছে সমাজবিজ্ঞানে, সেটা তোমাদেরকে আমি জানাবো। আর আমরা জানবো সমাজবিজ্ঞানের জনক সম্পর্কে। আর তার সঙ্গে আজকে তোমাদেরকে ছোট করে একটু জানাই দিব সমাজবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা সমাজবিজ্ঞান কেন পাঠ করব। এখন দেখো, আমি তোমাদেরকে শুরুতেই একটি বিষয় আলোচনা করতে চাই। দেখো শিক্ষার্থীরা, আমরা সমাজবিজ্ঞানের শব্দগত অর্থ আলোচনা করতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করো। দেখো আমরা দেখতে পাচ্ছি ফরাসি দার্শনিক অগাস্ট কোত 1839 সালে তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে সর্বপ্রথম সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন। তাহলে এই যে আমি তোমাদের সামনে সমাজবিজ্ঞান শব্দটি বা সমাজবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি, এই বিজ্ঞানটির উদ্ভব হয়েছে কত সালে? 1839 সালে। তার হাত ধরে ফরাসি দার্শনিক অগাস্ট কোতের হাত ধরে। ব্যুৎপত্তিগত অর্থে সমাজবিজ্ঞান বলতে কি বোঝায়? সমাজ সম্পর্কিত জ্ঞান বোঝায়। অর্থাৎ শব্দগত দিক থেকে সমাজবিজ্ঞান বলতে বোঝায় সমাজ সম্পর্কিত জ্ঞানকে। আর এই যে দেখো, তোমরা যে সমাজবিজ্ঞান শব্দটি তোমরা শুনছো বা আমার কাছ থেকে জানতে পারছো, এই সমাজবিজ্ঞান ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোসিওলজি। সোসিওলজি থেকে এসেছে সমাজবিজ্ঞান। আর বলা হয় ইংরেজি এই সোসিওলজি শব্দটি এসেছে বিদেশি দুটি শব্দ যোগে। একটি হচ্ছে ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রিক শব্দ লগোস থেকে। ল্যাটিন শব্দ সোসিয়াস আর গ্রিক শব্দ লগোস, এই দুটি শব্দ মিলে তৈরি হয়েছে ইংরেজি সোসিওলজি। আর যার বাংলা প্রতিশব্দ হচ্ছে সমাজবিজ্ঞান। আবিধানিক অর্থে ল্যাটিন সোসিয়াস শব্দের অর্থ হচ্ছে সঙ্গী বা সমাজ, আর গ্রিক লগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান।
তাহলে আমরা শব্দগত দিক থেকে কি বলতে পারি শিক্ষার্থীরা? সমাজ সম্পর্কিত জ্ঞানকেই বলা হয় সমাজ বিজ্ঞান। তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারছো বিজ্ঞানের যে শাখা বা জ্ঞানের যে শাখা সমাজ এবং সমাজস্থ মানুষকে নিয়ে আলোচনা করে, গবেষণা করে, অধ্যয়ন করে, তাকে বলা হয় সমাজ বিজ্ঞান। তাহলে দেখো তোমরা সহজ করে যদি বুঝতে চাও তাহলে এখানে আমরা শব্দগত উৎপত্তির কথা যেমন জানলাম, এখন আমরা এখানে একটা জিনিস জানবো যে অগাস্ট ক্লদকে সমাজবিজ্ঞানের জনক বলা হয় কেন। আমি একটু আগে যখন বললাম যে সোসিওলজি শব্দটি প্রথম এসেছে 1839 সালে এবং কার হাত ধরে? ফরাসি দার্শনিক অগাস্ট ক্লদের হাত ধরে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সমাজবিজ্ঞানের জনক বলে এখানে আমি কাকে চিহ্নিত করতে চাচ্ছি? অগাস্ট ক্লদকে। হ্যাঁ শিক্ষার্থীরা, সমাজবিজ্ঞানের জনক হচ্ছেন ফরাসি দার্শনিক অগাস্ট ক্লদ। এখন এখান থেকে এই অধ্যায় থেকে তোমাদের এই অংশটুকু থেকে ছোট্ট একটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, অগাস্ট ক্লদকে সমাজবিজ্ঞানের জনক বলা হয় কেন? তাহলে দেখো সেই প্রশ্নের উত্তরটি আমরা কিভাবে পাচ্ছি। 1839 সালে ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট ক্লদ তার বিখ্যাত পজিটিভ ফিলোসফি গ্রন্থের 4th খণ্ডে সর্বপ্রথম সোসিওলজি শব্দটি ব্যবহার করেন। শুধু তাই নয় শিক্ষার্থীরা, সমাজকে বিশ্লেষণ করার জন্য তিনি প্রথম একটি বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং পরবর্তীতে এর নামকরণ করেন সোশ্যাল ফিজিক্স। কিন্তু সোশ্যাল ফিজিক্স নামকরণ করার পর যখন অগাস্ট ক্লদ জানতে পারেন সোশ্যাল ফিজিক্স নামে পূর্বেই বেলজিয়াম গণিতত্ত্ববিদ একটি সাবজেক্ট আগেই তৈরি করেছে, তখন সোশ্যাল ফিজিক্সের জায়গায় অগাস্ট ক্লদ এই সাবজেক্টের নাম দেন সোসিওলজি। তাহলে আমরা আজকে যে সমাজবিজ্ঞানের যে ইংরেজি প্রতিশব্দ সোসিওলজি শব্দটিকে পাচ্ছি, সেই সোসিওলজির পূর্ববর্তী নামকরণ কি ছিল? সোশ্যাল ফিজিক্স, কিন্তু পরবর্তীতে এটির নামকরণ করা হয় সোসিওলজি। আর এইভাবে তাহলে আমরা বলতে পারি সর্বপ্রথম সোসিওলজি শব্দটি ব্যবহার করার কারণে এবং একটি নতুন বিজ্ঞান প্রতিষ্ঠা করার কারণে অগাস্ট ক্লদকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। তোমাদের অবশ্যই তার নামটি এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ভালোভাবে মনে রাখতে হবে, কারণ তুমি যখন যে সাবজেক্টটি পড়বা, যেহেতু তোমরা নতুন ক্লাসে উঠছো, 9, 10-এ কিন্তু এই সমস্যাগুলো তেমন ছিল না, কিন্তু এখন একাদশ শ্রেণীতে এসে প্রতিটি বিষয়েরই আলাদা আলাদা করে জনক রয়েছে, তাদের কর্মকাণ্ড রয়েছে, এই বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে তোমাদেরকে জানিয়ে দেই অগাস্ট ক্লদ ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন এবং তার পুরো নাম হচ্ছে ইসিডোর অগাস্ট মেরি ফ্রাঙ্কুইস এক্সিভিয়ান ক্লদ। তার বিখ্যাত একটি বই রয়েছে, বইটির নাম হচ্ছে পজিটিভ ফিলোসফি। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা অগাস্ট ক্লদ সম্পর্কে যেমন জানতে পারলাম, এখন আমরা আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে আমি তোমাদেরকে শুরুতে যেমন বললাম যে একটু দেখো শিক্ষার্থীরা, যেমনটি বলছিলাম যে অগাস্ট ক্লদ সমাজবিজ্ঞানের জনক হলেও শুধু সমাজবিজ্ঞানকে বুঝতে গেলে অগাস্ট ক্লদের চিন্তা চেতনা নিয়ে থাকলেই হবে না। অগাস্ট ক্লদের পাশাপাশি আরও অনেক সমাজবিজ্ঞানী রয়েছে যাদের মতাদর্শগুলো আমাদেরকে জানতে হবে। সে লক্ষ্যে দেখো তোমাদের সামনে কয়েকটি প্রামাণ্য সংজ্ঞা আমি নিয়ে এসেছি, যে প্রামাণ্য সংজ্ঞাগুলো আলোচনা করলে আমরা সমাজবিজ্ঞান সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেতে পারি। তারও ধারাবাহিকতায় আমি প্রথমে যে সমাজবিজ্ঞানীর নাম বলবো তার নাম হচ্ছে সমাজবিজ্ঞানী এমিল ডুরখেম। এমিল ডুরখেম তার দৃষ্টিকোণ থেকে সমাজবিজ্ঞানকে সংজ্ঞায়িত করতে যেয়ে বলেছেন সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। অর্থাৎ এমিল ডুরখেম তার সংজ্ঞাটিতে সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানকে বেশি গুরুত্ব দিয়েছেন। এখন দেখো শিক্ষার্থীরা, তার সংজ্ঞাটিকে যদি আমরা একটু বিশ্লেষণ করে চিন্তা করি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা তিনি কেন সমাজবিজ্ঞানকে প্রতিষ্ঠানের সাথে তুলনা করেছেন। কারণ তোমরা দেখো, আমরা মানুষরা জন্মগ্রহণ করার পরই এবং মৃত্যু গ্রহণ করার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের জীবনটা কোনো না কোনো অনুষ্ঠান বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে পরিচালিত হতেই থাকে। সেই কারণে তিনি সমাজকে চিহ্নিত করতে যে অনুষ্ঠান প্রতিষ্ঠানকে নির্দেশ করেছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমরা মানুষরা যখন জন্মগ্রহণ করি আমরা দেখা যায় আমাদের নামকরণকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান করা হয়। সেই অনুষ্ঠানটার নাম কি? আকিকা অনুষ্ঠান বা নামকরণের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানটা কোথায় কেন্দ্র করে হয়? দেখা যাচ্ছে কোনো কমিউনিটি সেন্টারে বা আমাদের পারিবারিক আবহমণ্ডলে, যেটাই হোক না কেন, কোনো না কোনো সামাজিক প্রতিষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানগুলো আমরা সম্পূর্ণ করি। ঠিক তেমনি একজন ব্যক্তি যখন মারা যায় তার অন্ত্যেষ্টিক্রিয়াও কিন্তু হয় কোনো না কোনো অনুষ্ঠান এবং প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। সে কারণে সমগ্র জীবনকে এমিল ডুরখেম কিসের মধ্যে আবদ্ধ করতে চেয়েছেন? সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে। আর সে কারণে তিনি সমাজবিজ্ঞানকে নির্দেশ করতে যেয়ে বলেছেন সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। অপরদিকে দেখো, সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার বলেছেন সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়াকর্মের পাঠ বা কার্যাবলীর পাঠ।
তোমরা আমার সাথে একমত হবে শিক্ষার্থীরা, সমাজ বিজ্ঞানকে ব্যাখ্যা করতে যে আমরা যেহেতু বারবার বলছি সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান, সমাজস্থ মানুষের বিজ্ঞান, সে কারণেই ম্যাক্স ওয়েবার তার সংজ্ঞাটিতে সামাজিক কার্যগুলি বা ক্রিয়াকর্মকে গুরুত্ব দিয়েছে। কারণ তোমরা একটু চিন্তা করে দেখো, আমাদের জীবনটা বিভিন্ন কর্মকাণ্ডের সমষ্টি, বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করি। সেই কারণে ম্যাক্স ওয়েবার তার সংজ্ঞাটিতে সামাজিক ক্রিয়াকর্ম বা কার্যগুলিকে নির্দেশ করেছেন। এরপর আমরা সমাজবিজ্ঞান ফ্রাঙ্ক ওয়াল্টারের সংজ্ঞাটি দেখি। সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ঘটনাবলীর বিজ্ঞান, অর্থাৎ সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ফেনোমেনা। তাহলে ফ্রাঙ্ক ওয়াল্ট তার সংজ্ঞাটিতে কাকে গুরুত্ব দিয়েছে? সামাজিক ঘটনাবলীগুলোকে। কারণ তোমরা একটু দেখো, আশেপাশের সবগুলো ঘটনার সমষ্টি কিন্তু হচ্ছে আমাদের সামাজিক জীবন। কোনো ঘটনাকে ব্যতি রেখে আমরা আমাদের জীবন কল্পনা করতে পারি না। সে কারণে ফ্রাঙ্ক ওয়াল্ট তার সংজ্ঞাটিতে সামাজিক ঘটনাবলীকে গুরুত্ব দিয়েছে। অপরদিকে আমরা আরেকজন বিখ্যাত সমাজবিজ্ঞানীর সংজ্ঞা দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন সমাজবিজ্ঞানী কোভালেভস্কি। কোভালেভস্কি কি বলেছেন? সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সংগঠন ও সমাজ পরিবর্তনের বিজ্ঞান, অর্থাৎ সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যে বিজ্ঞানের সামাজিক পরিবর্তনগুলো এবং এই পরিবর্তনকে ঘিরে সামাজিক সংগঠনগুলোকে নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে সমাজবিজ্ঞান। এরপর দেখো শিক্ষার্থীরা, আমরা শেষ একটি সংজ্ঞা আলোচনা করবো, সেটা হচ্ছে সমাজবিজ্ঞানী ম্যাকাইভার। সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের সংজ্ঞাটি অনেক গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা। তোমরা এই সংজ্ঞাটি অনেক ভালো করে মনে রাখার চেষ্টা করবা। কেন আমি তোমাদের উদ্দেশ্যে এই কথাটি বলছি? কারণ ম্যাক্স ওয়েবারের এই সংজ্ঞাটি বিশ্লেষণমূলক প্রশ্নে আসে। তার উক্তিটি উল্লেখ করে দিয়ে বলে যে উক্তিটি বিশ্লেষণ করো। তাহলে দেখো ম্যাকাইভার কি বলেছে তার সংজ্ঞাটিতে? ম্যাকাইভার বলছেন সমাজবিজ্ঞানের একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। তাহলে ম্যাকাইভার তার সংজ্ঞাটিতে কাকে গুরুত্ব দিয়েছে? সমাজ ও সামাজিক সম্পর্ককে। এখন তোমরা খুব ভালো করে জানো শিক্ষার্থীরা, সম্পর্ক কখনো একা একা তৈরি হয় না। সম্পর্ক তৈরি হয় কার মধ্যে? সমস্ত ব্যক্তিবর্গের মধ্যে। আর এই সম্পর্ককে এবং সমাজকে নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকেই বলা হয় সমাজবিজ্ঞান। তাহলে আমরা সবগুলো সংজ্ঞাগুলোর সারমর্ম যদি এভাবে আলোচনা করি, তাহলে আমরা একটি সংজ্ঞা পাচ্ছি এভাবে: সমাজবিজ্ঞান হচ্ছে জ্ঞানের এমন একটি শাখা যা সমাজ এবং সমস্ত মানুষকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পঠন পাঠন ও অধ্যয়ন করে। অর্থাৎ বিজ্ঞানের যে শাখা সমাজ আর সমাজের মানুষকে প্রাধান্য দেয়, সেই শাখাটির নামে হচ্ছে সমাজবিজ্ঞান। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো শিক্ষার্থীরা, সমাজবিজ্ঞান নতুন কোনো বিষয় নয়, তোমার আমার জীবন নিয়ে তৈরি হয়েছে সমাজবিজ্ঞান। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা যেখানে সমাজবিজ্ঞানের অনেকগুলো সংজ্ঞা জানলাম বা সমাজবিজ্ঞানের অনেকগুলো বিষয় সম্পর্কে আমরা অবগত হলাম, তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে সমাজবিজ্ঞান পাঠ্য কিছু প্রয়োজনীয়তা রয়েছে। যে প্রয়োজনীয়তাগুলো পূরণের সাথে আমাদেরকে কি করতে হবে? সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সেই প্রয়োজনগুলো প্রথমতেই দেখো শিক্ষার্থীরা কি, সমাজ ও সমাজ কাঠামো সম্পর্কে যদি তোমরা জানতে চাও, তাহলে তোমাদেরকে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। অর্থাৎ এই যে একটু আগে বললাম, তুমি আমি মানুষ জন্য আমাদেরকে সমাজে বসবাস করতে হয়। আর এই সমাজটা কেমন, সমাজ কোথা থেকে তৈরি হলো, সমাজের আদিম রূপটা কেমন ছিল, ভবিষ্যৎ সমাজ কি হতে পারে, সমাজের কাঠামো, সোশ্যাল স্ট্রাকচার এটি কার উপর দাঁড়িয়ে আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা কোথা থেকে পাবো? সমাজবিজ্ঞান পাঠ করলে পারবো। তারপর দেখো দ্বিতীয় যে কারণে আমাদেরকে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে, সেটা হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানগুলো সম্পর্কে যদি আমরা জানতে চাই। সামাজিক প্রতিষ্ঠান কোনগুলো শিক্ষার্থীরা? পরিবার, বিবাহ, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে যদি আমরা ধারাবাহিক জ্ঞান পেতে চাই, এই প্রতিষ্ঠানগুলোর কার্যাবলী গুরুত্ব আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে সমাজবিজ্ঞান অবশ্যই পাঠ করতে হবে। এরপর দেখো শিক্ষার্থীরা, সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে তোমরা যদি ধারণা পেতে চাও, তাহলে তোমাদেরকে সমাজ বিজ্ঞান পাঠ করতে হবে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সামাজিক স্তর বিন্যাস কি? সামাজিক স্তর বিন্যাস হচ্ছে সমাজের মানুষকে ভেদাভেদ করার একটি প্রক্রিয়া। অর্থাৎ এই যে আমরা সবাই সমাজে বসবাস করি, কিন্তু তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবা, আমরা কিন্তু সবাই একই ক্লাস বা একই স্তরের নয়। আমাদের অর্থের দিক থেকে বলা হচ্ছে কি উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, আবার লিঙ্গের দিক থেকে বলা হচ্ছে কাউকে নারী, কাউকে পুরুষ। তাহলে সমাজে যে এত ভেদাভেদ, মানুষের মধ্যে এত বিভাজন, এত স্তর বিন্যাস, এই জিনিসগুলো সম্পর্কে আমরা ধারণা পাবো কি পাঠ করলে? সমাজবিজ্ঞান পাঠ করলে। সমাজবিজ্ঞানের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সমাজবিজ্ঞান পাঠ করতে হবে শিক্ষার্থীরা। আজ তোমরা দেখতে পাচ্ছ প্রতিনিয়ত করোনা ভাইরাসের কারণে হোক বা আমাদের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি জানার জন্য হোক, আমরা সবসময় টিভি চ্যানেলগুলোতে, খবরে, নিউজ চ্যানেলগুলোতে আমরা বেশি আগ্রহী হয়ে থাকি। আর নিউজ চ্যানেলগুলো অন করলে আমরা প্রতিনিয়ত দেখছি কি সমাজের নৈরাজ্য, বিশৃঙ্খলা। এমন একটা দিন নেই যে আমরা বাংলাদেশে সংগঠিত বিভিন্ন অঘটনের খবর আমরা পাচ্ছি না। তাহলে আমাদের সমাজে কি হচ্ছে? মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। আর এই মূল্যবোধের অবক্ষয়গুলোকে
ঠিক করার জন্য কি দরকার? সমাজকে নিয়ন্ত্রণ করা দরকার। আমরা গতকালই দেখলাম সিলেটের একটি ন্যাক্কারজনক ঘটনা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সমাজের নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো কি হয়ে গিয়েছে? দুর্বল হয়ে গিয়েছে। সমাজকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কি করা উচিত? কঠোর করা উচিত। আর এই বিষয়গুলো সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারবো? সমাজবিজ্ঞান পাঠ করলে জানতে পারবো। আর সমাজবিজ্ঞান এমনই একটি বিজ্ঞান, এমনই একটি সাবজেক্ট, এমনই একটি বিষয় যা তোমাকে চলার পথে নির্দেশনা দিবে তোমার জন্য কোনটা করা ভালো, কোনটা করা উচিত নয়, এই বিষয়গুলো। এরপর দেখো, সামাজিক সমস্যা সম্পর্কে জানতে তোমার সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। আমরা জানি যে বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে জনসংখ্যা সমস্যা। শুধু জনসংখ্যার সমস্যাই নয়, আমাদের পৃথিবীতে বসবাস করতে গেলে যে আমাদের অনেক সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সম্পর্কে আমরা জানতে পারবো সমাজবিজ্ঞান পাঠ করলে। এর সাথে আরও কয়েকটি বিষয় রয়েছে। সামাজিক বিচ্যুতি অপরাধ, শুধু সমস্যা তো জানলে হবে না, সেগুলো সমাধানও করতে হবে। অর্থাৎ সমাজে অপরাধ সংগঠিত হচ্ছে, এখন এই অপরাধগুলো কিভাবে দমন করা যায় সেই জ্ঞানটাও আসবে কোথা থেকে? সমাজবিজ্ঞান থেকে। আর সামাজিক নীতি নির্ধারণ ও বাস্তবায়ন করতে গেলে, এই যে বন্যা হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের কারণে আমরা বিভিন্ন সমস্যায় পড়ছি, তাহলে কি করা উচিত? উন্নয়নবিদ যারা পরিকল্পনাবিদ তাদেরকে বিভিন্ন নীতিমালা বা পরিকল্পনা করতে হবে। তারা এই জ্ঞানটি পাবে কোথা থেকে? সমাজবিজ্ঞান থেকে পাবে। এরপর দেখো, আমরা সর্বশেষ যে পয়েন্টটি দেখতে পাচ্ছি, সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। কারণ আমরা জানি শিক্ষার্থীরা, মানব সমাজ স্থিতিশীল নয়, মানব সমাজ হচ্ছে গতিশীল। আর এই গতিশীলতার হার কোথাও দ্রুত, কোথাও মন্থর বা ধীর গতি। সেই কারণে কোন সমাজের জন্য কি ধরনের পরিবর্তন প্রয়োজন সেই বিষয়টি সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদের সমাজবিজ্ঞান অবশ্যই পাঠ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, যেহেতু আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, সে কারণে আজ আমি আর বেশি দূর বাড়াচ্ছি না। তবে পরিচিতি ক্লাসে তোমাদের কাছে অনুরোধ করব, যেহেতু আমরা সামনাসামনি ক্লাস করতে পারছি না, কিন্তু সময় তো ঠিকই চলে যাচ্ছে, সে কারণে তোমরা যত দ্রুত পারো বই কিনে নিবা। আমরা ভর্তির সময় তোমরা যে সিলেবাসটা পেয়েছো, সেই সিলেবাসে দেখা গেছে প্রতিটি সাবজেক্টের আমরা কিন্তু বিষয় এবং লেখকের নাম উল্লেখ করে দিয়েছি। সেই বইগুলো তোমরা চটপট কিনে নাও। আর পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। সকলকে ধন্যবাদ।